নবম দিনেও ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে সতর্ক করল তেহরান, পরমাণু কর্মসূচিতে আঘাত। দিনভর ইউনাইটেডের শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচিতে জনভোগান্তি। ইসি স্বাধীন হলেও সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। সুষ্ঠু ভোটের প্রত্যাশা উপদেষ্টা ফরিদার। মানসিকতা পরিবর্তন না করলে সংস্কার অসম্ভব মন্তব্য মির্জা ফখরুলের। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় নেই অভিযোগ নৌপরিবহন উপদেষ্টার। এবং থাকছে না কালো টাকা সাদা করার বিধান, রাখা হতে পারে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শার্লিন এবং আমি ইকবাল হাসান। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। শিরোনামে জানাচ্ছিলাম যে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও পাল্টাপাল্টি হামলা থামছেই না। আজও ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত দুই পক্ষের বিভিন্ন এলাকা। এর মধ্যেই ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কায় ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ারি দেন, সংঘাতে ওয়াশিংটন যোগ দিলে তা হবে ভয়াবহ এবং বিপজ্জনক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির তাগিদ, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনার দুয়ার খোলা রাখার আহ্বান। কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না ইরান ইসরায়েল সংঘাতের, যা ঠেকেছে নবম দিনে। তেহরান ও এর আশপাশের এলাকায় বিমান হামলা চালিয়ে আইআরজিসির 2 কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তেল আবিব বলছে কোম প্রদেশে নিহত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির পৌর জোধি, আর তেহরানে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি। এছাড়াও ইস্পাহান প্রদেশের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এই পারমাণবিক কেন্দ্রেই ইউরেনিয়াম রূপান্তর করা হয়। এছাড়া লেনজান, মোবারাকে ও শাহরেজা এলাকার গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাতেও আঘাত হেনেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় অব্যাহত আছে ইরানের পাল্টা হামলা। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টুপকে শহরটির প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কার মাঝেই ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ারি দেন, সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা হবে বিপজ্জনক। ইরানে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে শুরু থেকেই যুক্তরাষ্ট্র জড়িত, আর মার্কিন প্রেসিডেন্টের দেয়া বার্তায় তার অনেক আভাস আমরা পাচ্ছি। এই সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়ায় তা হবে সবার জন্য বিপজ্জনক। চলমান পরিস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসে মুসলিম রাষ্ট্রগুলোর জোট ওআইসি। এতে ইরানে চালানো ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান নেতারা। আমি মনে করি মধ্যপ্রাচ্যের শান্তিতে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু। পরমাণু চুক্তি নিয়ে যখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা হচ্ছিল, ঠিক এমন সময়ে ইসরায়েল হামলা চালায়। তাদের লক্ষ্যই ছিল এই আলোচনা বানচাল করা। তবে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কূটনৈতিক পথ খোলা আছে। পরিস্থিতি শান্ত করতে ইউরোপীয় নেতাদের সাথে ইরানের আলোচনা ত্বরান্বিত করতে নেতৃত্ব দেবে ফ্রান্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাখি জেসমিন, চ্যানেল 24। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঝুঁকিতে আমদানি রপ্তানি, সেই সঙ্গে জ্বালানির নিশ্চয়তা নিয়ে শঙ্কিত শিল্প উদ্যোক্তারা। বৈশ্বিক এই অনিশ্চয়তার মাঝে রপ্তানি আয় ঠিক রাখতে প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুত থাকতে হবে সক্ষমতার সবটুকু দিয়ে। রাকিব হোসেনের রিপোর্ট দেখুন। সৌদি আরব, কাতার, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অন্তত 300 ধরনের প্রক্রিয়াজাত খাদ্য ও কোমল পানীয় পাঠায় প্রাণ। সেখান থেকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির রপ্তানি আয় আসে বছরে অন্তত $10 কোটি। কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে হুমকির মুখে গুরুত্বপূর্ণ বাজারটি।
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, যুদ্ধের মাঝে ঝুঁকি নিয়ে চলছে রপ্তানি পণ্য পরিবহন। হরমুজপল্লী বন্ধ এখনো করে দেয় নাই বা এখনো চলমান আছে বা ঝুঁকি নিয়ে চলছে। তা আমি মনে করি যদি বন্ধ হয়ে যায় তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়বে। আমরা যেহেতু দরিদ্র দেশের মানুষ, আমরা কিন্তু ঝুঁকি নিয়ে কিছু চ্যালেঞ্জ নিয়েই আমরা কাজটা করতে চাবো। ওই ক্ষেত্রে যেন ওইটাকে আমরা অপরচুনিটি আকারে কাজে লাগাতে পারি, ওই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। অর্থবছরের 11 মাসে কেবল সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে পোশাক রপ্তানির পরিমাণ $16 কোটি বেশি, যা ইউরোপ আমেরিকায় রপ্তানির তুলনায় সামান্য। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে মাস চারেকের মধ্যে সেখানেও ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিযোগিতার সক্ষমতা নিশ্চিতের বিকল্প দেখছেন না বিকেএমই এর নির্বাহী সভাপতি। এই রপ্তানিমুখী শিল্পগুলোকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে একটা কীভাবে ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখা যায়, যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে রপ্তানি বাণিজ্যকে ধরে রাখা যায়, সেটাই আসলে আমার মনে হয় সরকারের এখন অগ্রাধিকার হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিকে আঘাত করবে। জ্বালানির দাম বৃদ্ধির মাধ্যমে যার বাস্তবতা লক্ষ্য করা যাচ্ছে, এক্ষেত্রে সবটুকু দিয়ে বাংলাদেশকে প্রস্তুত থাকার পরামর্শ তাদের। সর্বপ্রথম আমাদের সমস্যা হবে মাইগ্রেন্ট ওয়ার্কার এক্সপোর্টে। তাদের যে চাহিদা, অর্থনীতিতে যে ওয়ার্কারের চাহিদা, এটা কমে যাবে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে ইদানিং আমাদের কিছু পণ্যের এক্সপোর্ট বাড়ছে, বিশেষ করে অ্যাগ্রো ফুড, কিছু জায়গায় ফার্মাসিউটিক্যাল, এখনও ছোট অ্যামাউন্ট কিন্তু বাড়ছে। সেই জায়গাটাও ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের আভ্যন্তরীণ অর্থনীতির চাহিদা কমে যাবে। দামের উপরে এবং চাহিদার উপরে আমরা কোনো প্রভাব ফেলতে পারি না। আর আমাদের যা ইম্পোর্ট লাগে সেখানে আমরা ইম্পোর্ট প্রাইসের উপরে আমাদের কোনো প্রভাব নেই। যা যদি জিনিসপত্রের আমদানির পণ্যের যদি দাম বেড়ে যায়, বিশেষ করে যে জ্বালানি, আমরা আমাদেরকে ওটা সইতে হবে। দেশের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম একটি রপ্তানি আয়, যার সঙ্গে নিবিড়ভাবে জড়িত বিনিয়োগ ও কর্মসংস্থান। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। সহপাঠীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে রাত 8টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বেসরকারি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর নতুন বাজারে অবরোধ তুলে নিয়ে সড়কের পাশে অবস্থান নিয়েছেন তারা। সকাল থেকে তাদের কর্মসূচিতে সৃষ্টি হয় তীব্র যানজট। ব্যারিকেড সরাতে গেলে আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। রাজধানীর নতুন বাজারে বেসরকারি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ঘিরে এই উত্তেজনা। এদিন সহপাঠীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দাবিতে পথে নামেন আন্দোলনকারীরা। পুলিশ সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে বাধে বিপত্তি। শিক্ষার্থীদের অভিযোগ, বিনা উস্কানিতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যদিও এ নিয়ে ভিন্ন যুক্তি পুলিশের। চরম জনভোগান্তি, এবং যখন দেখছি যে জনগণ বিতশ্রদ্ধ হচ্ছে এবং তাদের পর আক্রমণাত্মক হচ্ছে, তখন আমরা তাদেরকে বসি, আপনারা একটু সাইডে যে আপনারা থাকেন, আমরা আপনাদের নিরাপত্তা দিব, সহযোগিতা করব। যৌক্তিক দাবি না মানলে রোববার ঢাকা ব্লকারের হুঁশিয়ারি দিয়েছেন ইউআইএর শিক্ষার্থীরা। আলটিমেটাম দেন 3 কার্যদিবসের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। 4-5 মিনিটের ভিতরে যখন আমরা কোনো একটা সমাধানের জন্য কথা বলতেছিলাম, সেই সময় পুলিশ অতর্কিত হামলা এখানে আমাদের করে। প্রবলেমটা হচ্ছে আমাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা ছাড়তে পারছি না। এর আগে শনিবার সকাল 8:30টার দিকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। একাত্মতা জানিয়ে যোগ দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দেন বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার। তবে প্রক্টরের আশ্বাসেও কর্মসূচি থেকে সরে দাঁড়াননি আন্দোলনকারীরা। গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকেই হেঁটে রওনা হতে দেখা যায় গন্তব্যে। ওনাদের আন্দোলনের সময় সাধারণ পাবলিককে বেশি সমর্থন করছে, এখন সাধারণ পাবলিককে যদি ভোগান্তি বাড়ায় তাহলে তো এটা হইলো না। ও বিচার আদালত আছে, মানুষে যাবার পারে না, এমনি জাম বাজা বেরোচ্ছে, এগুলো কি ঠিক না? এইসব তো ঠিক না যে রাস্তাঘাটে একটা জরুরি কাজে বের হলে এইভাবে আটকানি দেন, এত কষ্ট দেন, হয়রানি করেন মানুষদেরকে। 26 ও 27 এপ্রিলে শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগে বাধ্য হন উপাচার্য সহ 11 প্রশাসনিক কর্মকর্তা। 2 জুন 41 শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। এদিকে আবাসন সংকট নিয়ে আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। কাল দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সকালে ক্যাম্পাসের মিলন চত্বরে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, একাডেমিক ভবনের পলেস্তরা খসে পড়লেও কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দিচ্ছে না। ফজলে রাব্বি হল সহ 2টি হল ব্যবহারের অনুপযোগী। ছাত্রী হলেরও সিলিং খসে পড়েছে, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে হল। এমন অবস্থায় আবাসন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় 2-3 মাস ধরে প্রতিনিয়ত আমাদের একটা না একটা হলে ছাদ ধসে পড়ছে। আমার বিছানার উপরে আমার ছাদ ধসে পড়েছে এবং আমরা যে বাথরুমটা ব্যবহার করি, বাথরুমের প্রায় 50%-এর বেশি ছাদ ধসে পড়ছে। কর্তৃপক্ষকে আমরা কিন্তু অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি। যতদিন না পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা হচ্ছে এবং নতুন ভবনের যে বাজেট সেটা পেশ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া ভোট সম্ভব নয়। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, ভোটের রোডম্যাপ জানা যাবে সময় মতো। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি তুলে ধরেন প্রশিক্ষণের গুরুত্ব। একটা রিফ্রেশার্স কোর্স, এটা কিন্তু দেশব্যাপী সারা বছর কিন্তু হতে পারে আমাদের অফিসারদেরকে নিয়ে, দেশব্যাপী একদম। এটা ইট শুড বি এ কন্টিনিউয়াস প্রসেস of updating our knowledge relating to election and conduct of election. If possible, আমাদের এই ভোটের আগেই কিছু যদি আমরা করতে তো হবে আমাদের, তো এই ধরনের ট্রেনিংটা আমাদের চালু রাখতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসি জানান, ইসি যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। আর কখন ভোট হবে তার রোডম্যাপ জানা যাবে সময় মতো। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের সময়ই কমিশন একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, সেই মোতাবেক কাজ করছে ইসি। একটা পরিকল্পনা, আমাদের কর্মপরিকল্পনা। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেওয়ার। সংস্কার বাস্তবায়ন করে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া সম্ভব বলে জানান উপদেষ্টা। ময়মনসিংহের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শুধু কথা বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো এত বড় কাজ সম্ভব নয়। এই জন্য দরকার মানসিকতার পরিবর্তন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশ গঠনে আশা দেখাচ্ছেন লন্ডনে ডক্টর ইউনুস তারেকের বৈঠক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই অনুষ্ঠান। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দেন এই আয়োজনে। বক্তারা বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও লন্ডন বৈঠকের পর তা অনেকটাই কেটে গেছে। এই গণতান্ত্রিক ব্যবস্থাই আমাদের নির্মাণ করতে হবে। জনগণ ছাড়া কোনো বেনেভলেন্ট ডিক্টেটর কোনো ভালো কিছু করতে পারে না। যেই আকাঙ্ক্ষা নিয়ে লড়াইটা করেছি, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো সেরকম চিন্তা করি। এই যে অপরাজনীতিগুলো নিয়ে আসছে, এটা নিয়ে আসার কারণ হলো যে আমাদের ঐক্যকে ফাটল ধরানোর জন্য। এই ঐক্য ফাটল ধরানো যাবে না। অনুষ্ঠানে নির্বাচন সংস্কার ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, বেশিরভাগ সংস্কার প্রস্তাবের সাথে একমত তাদের দল। যেগুলো বাকি থাকবে বাস্তবায়নের উদ্যোগ নেবে নির্বাচিত সরকার। এই সংস্কার কাজ এগিয়ে চলেছে, যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব। যেগুলো তো যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত। মির্জা ফখরুল বলেন, দেশ গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তাই ফ্যাসিবাদ বিরোধী দলগুলো তাদের সহযোগিতা করবে এমন আশা তার। নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা
ফ্যাসিবাদ বিরোধী আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারবো। জুলাই অভ্যুত্থানের পর যে সুযোগ তৈরি হয়েছে ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি আমরা এই। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। মন্ত্রণালয়গুলোর মধ্যে একে অন্যের সঙ্গে সমন্বয় নেই, সবাই নিজের মতো কাজ করছে। সরকারেরও একই অবস্থা। নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন এ মন্তব্য করেছেন। রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন যে শুধু এখন নয়, শুরু থেকেই এমন চলছে। এ সময় সামরিক ও নৌ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাইড্রোগ্রাফি বিভাগ সমুদ্র বন্দরের উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, সমুদ্র সম্পদের কার্যকর ব্যবহারে বিশদ হালনাগাদ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যের কোনো বিকল্প নেই। Somebody comes and they repair the road, and next day somebody comes and digs the road. That's what we see every time in Dhaka city. First of all, comes the TNT, they dig the road, and they repair. Then they come the WASA, and they dig the road, they repair. And then somebody else comes and he digs the road because something else is to be done. This is the scenario in the government as well. 7টার খবর দেখছেন আপনারা। ছোট একটা বিরতির সময় হয়েছে, ফিরে আসছে একটু পর, সাথে থাকুন। সরকারের একটি অংশের ষড়যন্ত্র জনগণের সামনে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে আন্দোলন করছে নগরবাসী। চ্যানেল 24 এর কাছে এমনটাই দাবি করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, আদালতের রায়ের পরও তাকে শপথ নেওয়া থেকে বঞ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। আর নামের পাশে মেয়র লেখাকে কেন্দ্র করে অহেতুক ইস্যু করা হয়েছে বলেও মন্তব্য তার। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট দেখুন। ঢাকা সিটি কর্পোরেশনের ইতিহাসে এমন কখনো হয়নি। ইশরাক হোসেনের মতো শপথ ছাড়াই নামের পাশে মেয়র কেউই লেখেননি। মেয়র পদ নিয়ে সরকারের সাথে রশি টানাটানিতে বিএনপি নেতা ইশরাক এখন কার্যত ঢাকা দক্ষিণ নগর ভবন নিয়ন্ত্রণ করছেন। চ্যানেল 24 এর কাছে সাক্ষাৎকারে ইশরাক হোসেন নিজেকে বঞ্চিত দাবি করলেন। ব্যাখ্যা দিলেন কেন নামের পাশে মেয়র লেখেন তিনি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়কে অবমাননা করে, বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানটি করা হয় নাই। না করার মধ্য দিয়ে তারাই কিন্তু আইনকে লঙ্ঘন করেছে। যদি আইনত দেখেন তাহলে কিন্তু আমি মেয়র, এখন মেয়র আমাকে অফিসটা নিতে দেওয়া হয় নাই বা আমাকে শপথ গ্রহণ করতে দেওয়া হয় নাই, এটাই হলো গিয়ে স্ট্যাটাস। আর এটা যদি মানে মেইন ইস্যু হয়ে থাকে যে মাননীয় লেখাটা, আমার মনে হয় যে সেটা ভুল হবে, এটাকে যদি মেইন ইস্যু বানানো হয়ে থাকে। ইশরাকের অভিযোগ, অন্তর্বর্তী সরকার ইচ্ছে করেই গড়িমসি করছে তার দায়িত্ব বুঝিয়ে দিতে। তা করা হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দিতেই। এই বর্তমান উপদেষ্টা পরিষদে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা একটি বিশেষ দলের জন্য সরাসরি পক্ষপাতিত্ব হয়ে কাজ করছেন এবং আগামী নির্বাচনে যেহেতু এই দলটি নতুন, তাদের কোনো আসনে তাদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্যে তারা প্রশাসন থেকে, এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি এবং নির্বাচন কমিশনের উপর হস্তক্ষেপ তারা করবে। এই বিষয়টা জনগণের জানার দরকার ছিল। তো আমরা মনে করি যে সফলভাবে জনগণকে জানাতে পেরেছি, তাতে করে সার্বিকভাবে দেশের গণতন্ত্র উপকৃত হয়েছে। চলমান আন্দোলনকে কেন্দ্র করে নগর ভবনের কেউ সরকারের রোষানলে পড়লে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির এই তরুণ নেতার। শ্রমিক কর্মচারী ইউনিয়ন তারাই এই ব্যানারটি করেছে, এখানে আমার কোনো ধরনের ইনস্ট্রাকশন ছিল না। তারা। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। চ্যানেল 24 ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার দাফন সম্পন্ন হয়েছে। দর্শক, যে খবরটি বলছিলাম যে চ্যানেল 24 ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে খুলনার দিঘলিয়া উপজেলার ব্রাহ্মণগাতি ঈদগাহ ময়দানে হয়
জানাজার নামাজ। সৎ, বিনয়ী ও পরোপকারী সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে শোকাহত তার পরিবার, স্বজন আর সাংবাদিকরা। তারা বলেন, মামুন রেজার ব্যক্তিত্ব ও পেশাগত নিষ্ঠা যে কারোর জন্যই অনুকরণীয়। খুলনা নগরীতে ক্রমাগত নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। নগরীর দোলখোলা এলাকার এই নলকূপটিতে আগে পানি উঠলেও এখন আর পানি উঠছে না। দক্ষিণাঞ্চলে সাংবাদিকতায় সৎ, বস্তুনিষ্ঠ ও নিবেদিত সংবাদকর্মীর নাম নিতে হলে মামুন রেজার নাম নিতেই হয়। প্রায় ৩ দশকের সাংবাদিকতার জীবনে অর্জন করেছেন এই সুনাম ও কর্মদক্ষতা। 22 জন শিক্ষার্থী তারা এখনো পর্যন্ত অনশনে রয়েছেন। খুলনার এই গুণী সাংবাদিকের মৃত্যুতে তাই সংবাদ অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শেষ দিন পর্যন্ত ছিলেন চ্যানেল 24 ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধানের দায়িত্বে। 4 বার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও রেখেছেন নেতৃত্বের স্মারক। মামুন রেজা ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের 2 বার সভাপতিও। এখন সবই অতীত। শুক্রবার রাতে খুলনায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন মামুন রেজা। এ সময় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে তার বাসভবনের সংলগ্ন আল হেরা জামে মসজিদে হয় নামাজে জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় খুলনা প্রেস ক্লাবে। শনিবার বাদ জোহর নামাজের পর দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। অংশ নেন চ্যানেল 24 ও দৈনিক সমকালের কর্মীরা ছাড়াও খুলনা অঞ্চলের সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের মানুষ। পরে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। মামুন রেজার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন ও স্থানীয়রা বলছেন, তিনি শুধু একজন সাহসী সাংবাদিকই ছিলেন না, ব্যক্তি জীবনে বিনয় ছিল তার চরিত্রের অন্যতম গুণ। কত আদরের, কত স্নেহের, তারা এইভাবে চলে যাবে আমরা কখনো ভাবতেও পারিনি। আমার কখনো তার সহকর্মী মনে হয়নি, আমার বড় ভাইয়ের মতো ছিল। একটু অমায়িক, একজন খুবই ভালো মনের মানুষ ছিলেন, একজন ভালো সাংবাদিক ছিলেন। আমরা একজন ভালো সহকর্মী, ভালো বন্ধু, ভালো ভাই হারিয়েছি, ভালো একজন সংবাদকর্মী হারিয়েছে খুলনাবাসীও। ৪৫ বছরের মামুন রেজা রেখে গেছেন স্ত্রী ও এক ছেলে। মাফতুহা মিলি, চ্যানেল 24। সহকর্মীর মৃত্যুতে চ্যানেল 24 এর পরিবার শোকাহত। সময় হলো আরেকটা বিরতির। সাথে থাকবেন আমাদের।